রাজধানীতে বৃষ্টির পানিতে কাঁচা বাজারে ঢোকাই দেয়। সবজি, পেঁয়াজ, আলুর দামে নাস্তানাবুদ ক্রেতা। কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি, স্বস্তি শুধু ডিমে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে পতন। একদিনে সূচক কমেছে ৬২ পয়েন্ট। ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দরপতনের মুখে ৩৪৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ৪ বছরেও আলোর মুখ দেখেনি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প। অধিগ্রহণ জটিলতায় আটকা বিআইডব্লিউটিএ। ক্ষতিপূরণের টাকা না পেয়ে বিপাকে ৭ শতাধিক পরিবার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে বিভিন্ন সবজির দাম। ৩০০ পার করেছে কাঁচামরিচ। কমার তালিকায় নেই কোনো পণ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম এবং সাভারের পলাশবাড়ি বাজারে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। বৃষ্টির কারণে ক্রেতার আনাগোনা রাজধানীর বাজারে একবারে কম। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে, যার কারণে হচ্ছে যে বাজারে ব্যবসায়ীরা যেরকম সমস্যায় পড়েছেন ঠিক একই রকম সমস্যায় পড়েছেন ক্রেতারা। আমরা যদি এখনকার বাজার চিত্র আপনাদেরকে একটু দেখাই যে রাজধানীর বাজারে কিন্তু আসলে যে মাছ বাজারের কথা আমরা যদি একটু বলি, মাছের দাম কিন্তু চড়েছে প্রায় বলা যায় যে আকাশ ছোঁয়া। কেননা হচ্ছে যে আমরা বলতে পারি যে গত সপ্তাহে যে তেলাপিয়া মাছ ছিল 200 টাকার মধ্যে বা 210 টাকাও বলতে পারি, সেই তেলাপিয়া মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 230 টাকা। অন্য থেকে গরিবের যে পাঙ্গাসের কথা বলি সেটিও কিন্তু 250 টাকা ছুঁই। দামে স্বস্তি নেই কিন্তু রুই মাছের বা কাতল মাছ যেখানে আগে গত সপ্তাহে বিক্রি হচ্ছে ছোট জাতের 250 টাকা করে, সেটিও কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 থেকে 300 টাকা পর্যন্ত। অন্য দিক থেকে আমরা যদি একটু অন্যান্য মাছের দিকে যাই, যে সিলভার কাপ আমরা দেখতে পাচ্ছি, সিলভার কাপের দামও কিন্তু প্রায় 300 টাকা ছুঁই। তবে এই ক্ষেত্রে আসলে বাজারে যে চাহিদার অনুযায়ী কিন্তু বাজারে যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু কিছুটা ঘাটতি আছে কিন্তু এমনটা দাবি করছেন ব্যবসায়ীরা। কেননা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা থেকে যে মাছ আসার যে সরবরাহের যে বিষয়টা সেটি কিন্তু একটু কম হয়েছে। অন্যদিক থেকে বলা যায় যে আসলে নদীর মাছের সরবরাহ কিন্তু চাহিদা অনুযায়ী একবারেই অপ্রতুল বলা যায়। কেননা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে বাজারে নদীর মাছ সরবরাহ তেমন একটা নেই বললেই চলে। অন্যদিক থেকে আমরা যদি একটু রুই মাছের কথা বলি, বা সেই রুই মাছেও কিন্তু আকাশ ছোঁয়া দাম। কেননা হচ্ছে যে গরিবের যে নাগালের মধ্যে থাকার কথা, যেটি ছিল 200 টাকার মধ্যে থাকলে গরিবের নাগালের মধ্যে থাকে, তবে আজকের বাজারে কিন্তু আমরা যে রুই মাছ দেখতে পাচ্ছি সেটি বিক্রি হচ্ছে প্রায় 270 টাকা কেজি ধরে। একটু বড় জাতে কিনতে গেলে কিন্তু তার জন্য গুনতে হবে প্রায় 300 থেকে 350 টাকা। আসলে অন্যদিক থেকে আমরা যদি একটু দেশি যে চাষের মাছ এই যে কই মাছের কথা যদি আমরা বলি, সেই কই মাছের দামও কিন্তু আকাশ ছোঁয়া। সেটি বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 300 টাকা করে। আসলে ক্রেতার স্বস্তি কোথায়, এমন প্রশ্ন কিন্তু আমাদের কাছে বরাবর মতো এখনই আছে যে আসলে খাবে কি। একদিক থেকে অসহনীয় মাত্রা, যদি অন্যান্য দিকের কথাও বলি, যে রাজধানীর বাজারে বৃষ্টির অজুহাতে যে সমস্ত পণ্যের দাম বেড়েছে, তার ভিতরে সবজি থেকে শুরু করে মুরগি, গরু সব কিছুরই কিন্তু আসলে বাজারে দাম বেশি। সেই দাম কিন্তু আসলে দামের তারতম্য যখন ঘটে, সেই জায়গায় কিন্তু আসলে অনেক ক্রেতার চাহিদা থাকে মাছের দিকে। সেই মাছেও কিন্তু আজকের বাজারে কিন্তু স্বস্তি নেই, যার কারণে হচ্ছে যে ক্রেতা সেই অস্বস্তির মধ্যেই তাদের যে অভিযোগ সেটি প্রকাশ করছেন যে আসলে কেননা যেই জায়গা থেকে মাছ আসে রাজধানীর বাজারে, সেই জায়গা থেকে কি তদারকি করা যায় কিনা, তাহলে হচ্ছে যে পণ্যের দাম বা মাছের দাম কিছুটা হলেও স্বস্তি হবে, এমনটা বলা যায় আর কি। তবে আরও বাজার পরিস্থিতি জানতে সাভারে আছেন আমাদের সহকর্মী জয়, যাচ্ছি তার কাছে। আমি রয়েছি সাভারের পলাশবাড়ির বাজারের একটি আড়তে। এই সপ্তাহের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দ্রব্যমূল্যের যে দরদাম সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যেটি হচ্ছে যে সাভারে মূলত আপনার চাউল এবং ডাউলের দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং একই সাথে কিন্তু চিনি এবং আপনার তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে বলে জানতে পেরেছি। মূলত এখানে একটি পাইকারি আড়ত রয়েছে, যে আড়তে আপনার চাউল, ডাউল এবং তেল এগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে। চাউল এখানে বস্তাপতি যেটি 50 কেজি বস্তাপতি বৃদ্ধি পেয়েছে 40 থেকে 50 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। একই সাথে ডাউলের দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তেলের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিনির দাম কমেছে 1 টাকা। আটা ময়দার বাজার স্থিতিশীল রয়েছে। এখানে যে মিনিকেট চাউল রয়েছে, সেই মিনিকেট চাউলের বস্তাপতির দাম বিক্রি হচ্ছে, যেটি 25 কেজির বস্তা, সেটি বিক্রি হচ্ছে 1650 থেকে আপনার 1680 টাকা কেজি দরে। মোটা চাউল যেটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে 25 কেজির বস্তা 1280
থেকে 1380 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুগ ডাউল বিক্রি হচ্ছে 125 থেকে 147 টাকা কেজি দরে। অ্যাঙ্কর যে ডাউল বিক্রি হচ্ছে সেই ডাউল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। খেসারির ডাউল বিক্রি হচ্ছে এখানে 94 টাকা কেজি দরে। সয়াবিন তেল রয়েছে, সয়াবিন তেলের বিক্রি হচ্ছে 158 টাকা দরে এবং সুপার যেটি খোলা বাজারে বিক্রি হয়ে থাকে সেই সুপার তেল বিক্রি হচ্ছে 138 টাকা। আটা বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা 1640 টাকা এবং ময়দা বিক্রি হচ্ছে 50 কেজি যে বস্তা রয়েছে সেটি 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। চিনি যে বাজার মূল্য বলেছিলাম, চিনির দাম, চিনি বিক্রি হচ্ছে 123 টাকা কেজি দরে। জানেন যে সারাদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু সাভারের যে ডিমের বাজার সেই ডিমের বাজারে কিন্তু কিছুটা ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে হালি প্রতি ডিম বিক্রি হতে দেখছি 55 থেকে 56 টাকা হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে। তো সাভারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, সেই দামের সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানছিলাম সাভার ও কারওয়ান বাজার থেকে। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে আসাদ গেটে আছেন রিপোর্টার মাইনুল আহসান। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে তীব্র বৃষ্টিতে রাজধানীর রাস্তা কিন্তু এখন পানির নিচে এবং আমরা দেখেছি যে শুধু রাস্তাঘাটই নয়, রাস্তাঘাটের উপরে যে মানুষ যে হাঁটার রাস্তা থাকে, ফুটপাত থাকে, তাও কিন্তু কোথাও কোথাও তলিয়ে গিয়েছে। এবং এখন আমরা আছি আসাদ গেটে এবং আসাদ গেটের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই সংসদ ভবনের ঠিক পরে কাছেই কিন্তু এই জায়গাটি এবং এই জায়গাটিতে কিন্তু এই অবস্থা। এবং আমরা মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, মহাখালী সহ অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখেছি হাঁটু পানিরও বেশি পানি কিন্তু জমে আছে এবং আমরা কিন্তু সকালে মানুষ কিন্তু এই কারণে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। এবং সকাল থেকে কিন্তু এই পর্যন্ত ঢাকায় 60 মিলিমিটারও বেশি বৃষ্টি হয়েছে বলে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আজ আগামী 24 ঘন্টা কিন্তু এইরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং এই ভোগান্তির ফলে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে মানুষ যারা বাজার করতে বেরিয়েছিলেন কারওয়ান বাজারের উদ্দেশ্যে তারাও কিন্তু বেশ ভোগান্তি পড়েছেন। কারণ কারওয়ান বাজারে যে সকল পণ্য যে বিশেষ করে নিচে রেখে বিক্রি হয়েছে তা কিন্তু তারা করতে পারছেন না, কারণ পুরো কারওয়ান বাজারও কিন্তু আমরা দেখেছি হাঁটু পানিরও বেশি পানি কিন্তু জমে গেছে। এবং এই পরিস্থিতি কিন্তু শুধু যে কারওয়ান বাজারে তা নয়, নিউ মার্কেটের ক্ষেত্রেও যদি বলি, নিউ মার্কেটে কিন্তু যে দোকানগুলো রয়েছে একটু নিচু, যে সেই দোকানগুলোও কিন্তু আমরা খবর পেয়েছি যে তলিয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু এখন যেখানে আছি এখানে কিন্তু গাড়ি কিন্তু চলাচল করছে এবং অনেক গাড়ি কিন্তু আমরা দেখেছি যে যেহেতু পানি ঢুকে গেছে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু হাত দিয়ে অনেকটা ঠেলেই কিন্তু চালিয়ে নিতে হয়েছে। এবং এভাবে কিন্তু রাজধানীতে আজ এই ভোগান্তি নিয়ে কিন্তু মানুষ চলাচল করছেন। এই ভোগান্তি সহকারে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই ভোগান্তি মাথায় নিয়ে বেরিয়েছেন। এছাড়া আমরা প্রায় কিন্তু আমরা যে মেয়রদের বলতে শুনি যে রাস্তাঘাটের যেই ড্রেনেজ সিস্টেম উন্নতর চেষ্টা করছে, এরকম কথা কিন্তু মেয়ররা বারবার আশ্বাস দিলেও কিন্তু তার কিন্তু বাস্তবিক রূপ কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে কিন্তু বরং আমরা দেখি যে অল্প কিন্তু হালকা একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু পুরো রাস্তাঘাট কিন্তু তলিয়ে যায় এবং এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় আমাদের সাধারণ মানুষকে। এবং আমরা যেমনটা বলছিলাম যে আজ কিন্তু সকাল থেকে কিন্তু প্রায় 60 মিলিমিটারও বেশি বৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু মানুষ কিন্তু তীব্র ভোগান্তি নিয়ে কিন্তু এক প্রকার বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু যেহেতু যে নিজেদের কাজ করতেই হবে সেই ক্ষেত্রে কিন্তু এছাড়া বের হওয়া ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছে কিন্তু আর উপায় ছিল না। ফলে আজ এই দিকে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু আমরা বৃষ্টির কারণে কিন্তু পুরো রাজধানীতে কিন্তু এখন এই অবস্থা। এবং এই মুহূর্তে গ্রিন রোডে আছেন আমার সহকর্মী সাদিকুর রহমান, যাব তার কাছে। রাজধানীর গ্রিন রোড এলাকায় আছি। এখানের যে দুরবস্থা, পানি আসলে হাঁটু সমান থেকে কোমর সমান পর্যন্ত এখানে পানি উঠে গেছে। আমি একটু দেখাতে চাই এই যে রাস্তাটি গ্রিন রোড থেকে যেটা একেবারে সায়েন্স ল্যাবের দিকে গেছে, আপনি এই রাস্তাটি যদি দেখেন যে এখানে রিক্সা চলাচল করছে, একদম কোমর সমান পানি উঠে গেছে, কোথাও বা হাঁটু সমান, এবং বিভিন্ন যে দোকানপাট এখানে কিন্তু পানি উঠেছে। এই যে টানা বর্ষণ সকাল থেকে, এর ফলে কিন্তু দেখা যায় যে শুধু গ্রিন রোড না, আশপাশের যে এলাকাগুলি আছে শাহবাগ,
মালিবাগ এবং কারওয়ান বাজার থেকে শুরু করে এখানে ধানমন্ডির বিভিন্ন এলাকা সব জায়গায় কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই দুরবস্থা যে মানুষ কিন্তু প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না, আর পাশাপাশি যারা বের হয়েছে তারা কিন্তু হাঁটু সমান পানি কোমর সমান পানি ভেঙে চলে যেতে হচ্ছে। এর পাশাপাশি দেখা যায় যে যাদের বাসাবাড়ি আছে সেখানে কিন্তু নিচতলায় পানি একেবারে উঠে গেছে এবং পাশাপাশি যেই ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমরা কয়েকটি মুদি দোকান দেখেছি যে নিচের যেসব মালামাল ছিল তারা ঘুম থেকে উঠে দোকান খোলার আগেই দেখেছে যে আসলে সেখানে পানি উঠেছে। এই যে সমস্যাটি, এছাড়া দেখা যায় যে গণপরিবহন তো চলাচল করছে না, আমরা যেটা দেখেছি শুধুমাত্র এই রাস্তাগুলিতে রিকশায় শুধুমাত্র চলাচল করছে, এছাড়া কিছু ব্যক্তিগত গাড়িও আমরা চলতে দেখেছি, পাশাপাশি মোটরসাইকেল, আর বিশেষ করে পায়ে হেঁটেই কিন্তু মানুষ প্রয়োজনে যেসব সকালের নাস্তা সংগ্রহ থেকে শুরু করে দুপুরের জন্য যে এইসব বাজারের প্রয়োজনীয় নিত্যপণ্য কেনাকাটা এইগুলি কিন্তু করছেন পায়ে হেঁটে। আপনি দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরে আবার কেউ জুতা হাতে নিয়ে কিন্তু হাঁটু সমান পানি ভেঙে যাচ্ছে এবং রিকশায় আসলে এখানে এখন অন্যতম বাহন চলাচলের ক্ষেত্রে। আর পাশাপাশি দেখা যায় যে এই কোনো কোনো এলাকা আসলে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আমি যদি বলি যে আসলে বিশেষ করে যারা নিচতলায় যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, দোকানপাট, সেগুলি আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে যে টানা বৃষ্টিটা, এটা কয়েক ঘন্টা চলার ফলেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আসলে কথা বলেছিলাম যারা নাগরিক আছেন, তারা বলছেন যে আসলে ড্রেনেজ ব্যবস্থা যদি আরও ভালো থাকতো, আধুনিকায়ন করা থাকতো, সেই ক্ষেত্রে এই সমস্যাটি সৃষ্টি হতো না। তারা এই জিনিসটাই বলছেন যে প্রতি বছরই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, অল্প বৃষ্টি হলেই যে পানি জমে যায় এবং সেই যে দুর্ভোগটা পোহাতে হয়, এটা আসলে নতুন কিছু না। কিন্তু এই সমস্যার সমাধান, দীর্ঘমেয়াদী সমাধানের কোনো পথ কিন্তু এখন পর্যন্ত যারা জনপ্রতিনিধি তারা কিন্তু এখনো দেখাতে পারেননি। সেটাই কিন্তু এখানে নাগরিক যারা আছেন, যারা এইখানের স্থায়ী বাসিন্দা, তারা বলছেন। বিশেষ করে আমি দেখেছি শুধু এই এলাকা নয়, ধানমন্ডির পাশাপাশি মিরপুর এলাকা যে আছে, মিরপুরের বিভিন্ন শেওড়াপাড়া এলাকা এবং পাশাপাশি মালিবাগ এবং অন্য যেসব এলাকাগুলি আছে সব জায়গায় কিন্তু এরকম পানি উঠেছে বেশিরভাগ এলাকাতেই। তো এই পানি কতক্ষণ থাকবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। খুব দ্রুত যেন পানি চলে যায় সেই জন্য ম্যানহোলের যে ঢাকনাগুলি, সেগুলি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা এই ম্যানহোলের ঢাকনাগুলি খুলে দিচ্ছে যাতে খুব দ্রুত পানিগুলি ম্যানহোল দিয়ে চলে যেতে পারে। আসলে এই বর্ষাকাল এখন আষাঢ় মাস, এই আষাঢ়ের যে সকালের বৃষ্টি শেষ শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে কতক্ষণ এই বৃষ্টি চলবে এইটা আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে এখনও তারা স্পষ্টভাবে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটা বিষয় যে দেখতে পাচ্ছেন যে এই যে দুর্ভোগের চিত্রটা রাজধানীতে, এই যে একটি পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং প্রথম আসলে মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিছুটা থেমেছিল, পরে আবারও বৃষ্টি শুরু হয়। এখন যদিও বৃষ্টি কিন্তু এখন বলা যায় গুড়ি গুড়ি এবং প্রথম আসলে মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিছুটা থেমেছিল, পরে আবারও বৃষ্টি শুরু হয়। এখন যদিও বৃষ্টি কিন্তু এখন বলা যায় গুড়ি গুড়ি এবং একদম নেই বললেই চলে, এরকম থেমেই গেছে বৃষ্টি। কিন্তু পানি যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন কিন্তু সেটা নেমে যেতে একটু সময় লাগে। আসলে আপনারা জানেন যে আসলে বিভিন্ন সময় যে বৃষ্টির পানিতে ঢাকার রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর ফলে কিন্তু নাগরিক মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে যারা ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে পানি ঢোকার ফলে কিন্তু দেখা যায় যে মালামালের ক্ষয়ক্ষতি এবং মানুষের যে চলাচলের যে দুর্ভোগ এবং সেই সমস্যাটি দেখতে পেয়েছি আমরা। আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। রাজধানীতে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানছিলাম গ্রিন রোড ও আসাদগেট থেকে। উত্থানের মুখে লেনদেন শুরু করলেও শেষ দিকে এসে পরে পতনের মুখে। সপ্তাহের শেষ দিনে দেশের পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে ৬২ পয়েন্ট, বাজার মূলধন কমেছে প্রায় ৬,০০০ কোটি টাকা। আবারও বিনিয়োগকারীদের হতাশ করে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঊর্ধ্বমুখী প্রবণতায় গেল রোববার আগের সপ্তাহের চেয়ে ৬১ পয়েন্ট যোগ হয় প্রধান সূচকে। এর পরের ২ দিনও বৃদ্ধির পর বুধবার এসে পতনের মুখে পড়ে সূচক। শেষ ২ দিনে ডিএসই এক্স কমে ৮৮ পয়েন্ট। বৃহস্পতিবার একদিনেই ৫,০৭১ কোটি টাকা সহ গেল সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭,৪১১ কোটি টাকা।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩৪৩টির, আর অপরিবর্তিত রয়েছে 18টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। এদিন হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম বাড়া 5 কোম্পানি হলো গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, ওয়েমেক্স ইলেকট্রোড লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক। দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হলো বিবিএস কেবলস লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 বছরেও আলোর মুখ দেখেনি রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প। অধিগ্রহণ জটিলতায় জমি বুঝে পায়নি বিআইডব্লিউটিএ। অন্যদিকে ক্ষতিপূরণের টাকা না পেয়ে বিপাকে পড়েছে 7 শতাধিক পরিবার। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই শেষ করা হবে সব কাজ। আশিকুর রহমানের রিপোর্ট। পদ্মা চলে এসেছে ঘরের কাছে, অথচ চাইলেও বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে পারছেন না বাসিন্দারা। জমি অধিগ্রহণের গ্যারাকলে পড়েছেন তারা। 2020 সালে রাজবাড়ীর দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাস হয় একনেকে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। 2023 সালের জানুয়ারিতে দৌলতদিয়ার 3টি মৌজায় 30 একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয় জমির মালিকদের। তবে এখনও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। অধিগ্রহণের কারণে বন্ধ আছে প্রয়োজনে জমি বিক্রি করা, ঘরবাড়ি ও দোকানপাট মেরামত করা কিংবা নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা। এতে বিপাকে পড়েছে 7 শতাধিক পরিবার। নদী ভাঙতে ভাঙতে বাড়ির নিকটে চলে আসছে। এখন আমরা কি বাড়ি ভাঙবো না কোথায় যাবো আমরা কিছু বলতে পারছি না। ওটা কোনো উদ্যোগ নিচ্ছে না, আমাদের এখানে খুবই সমস্যা। দ্রুত যাতে সরকার আমাদের টাকা দিলে পারে আমরা যাতে অন্য জায়গা যা বাড়ি করতে পারি। আমাদের ইওনো বা ডিসি মহোদয়কে আমরা জিজ্ঞাসা করছি, তারা শুধু একটা কথাই আমাদের বলতেছে, এটা অন দা প্রসেসিং এ আছে। তবে বিআইডব্লিউটিএ বলছে শিগগিরই শুরু করা হবে প্রকল্পের কাজ। তার আগেই অধিগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ করা হবে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ হয়। জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে। এই প্রক্রিয়া চলমান আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌবন্দর আধুনিকায়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 1351 কোটি টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কিশোরগঞ্জের হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে প্রকাশ্যে ধরা হচ্ছে পোনা মাছ, অথচ নেই প্রশাসনের কোনো নজরদারি। তবে অবৈধ জাল জব্দে অভিযান জোরদারের গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসকের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে প্রকাশ্যে চলছে অবৈধ চায়না জাল দিয়ে পোনা মাছ নিধন। স্থানীয় মৎস্য আড়তে চলছে বেচাকেনাও। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা পাইকারি মাছের বাজারে বিক্রি হচ্ছে রুই, কাতল, বোয়াল, কার্প সহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ। বাজার সংলগ্ন ধনু নদী সহ আশপাশের হাওর থেকে চায়না দুয়ারি জাল দিয়ে এসব পোনা মাছ ধরা হয়েছে। স্থানীয়রা বলছেন এসব জালের ব্যবহার চলতে থাকলে হাওরে মাছের সংকট দেখা দিবে। মাছের সব বংশ নির্বংশ করে চায়না রিং জালে সব আরো করে দিছি। তোমরা কাছে অনুরোধ, এই চুরু মাছটি মারো না। 5 টিয়া 10 টাকা কেজি বিক্রি করে অর্ধেক বেছে আর অর্ধেক নদী মেয়ে ভালো কি দরকার এই মাছটি। জালরে আমরা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছি যে ওই জন্য গুড়া মাছ আপনারা আনবেন না, এটা বিক্রি হয় না, একদম দাম নাই, বিক্রি হয় না। আমরা জালরে নিষেধ করে দিয়েছি। মিঠা পানির মাছ কিন্তু ধ্বংসের পথে। তা আমরা প্রশাসনের কাছে জোরদার দাবি যে এই আইনগতভাবে জেলেদেরকে ব্যবস্থা করার জন্য। তবে পোনা মাছ নিধনে নেই সংশ্লিষ্ট বিভাগের কোনো তৎপরতা। অবৈধ জাল জব্দে অভিযান জোরদারের গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসকের। প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মৎস্য বিভাগের তথ্য মতে প্রতি বছর কিশোরগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক জলাশয় থেকে 83,636 মেট্রিক টন মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে বৃষ্টির পানিতে কাঁচা বাজারে ঢোকাই দেয়। সবজি, পেঁয়াজ, আলুর দামে নাস্তানাবুদ ক্রেতা। কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, স্বস্তি শুধু ডিমে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে পতন। একদিনে এই সূচক কমেছে 62 পয়েন্ট। 397টি প্রতিষ্ঠানের মধ্যে দরপতনের মুখে 343টির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এই ছিল সময় বাণিজ্য। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।